সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মনের কথার অনুষ্ঠানে। প্রায় দীর্ঘ 2 সপ্তাহ পরে আমরা আবারও এসেছি মনের কথা নিয়ে। আহ এই মনের কথা, আসল মনের কথা শুনি অনুষ্ঠানটি স্পেস আয়োজন করে আসছে গত প্রায় 2 মাস ধরে ধারাবাহিকভাবে, এবং আজকে আমরা আমাদের আহ ষষ্ঠ আলোচনা পর্ব অনুষ্ঠিত করতে যাচ্ছি। এবং আজকে আমাদের বিষয় হচ্ছে আসল পাছে লোকে কিছু বলে। আমরা সমাজ আমাদের জন্য আসলে কিছু নিয়ম তৈরি করেছে, কিছু আহ, নিয়ম নীতি তৈরি করেছে, এবং সেই নিয়ম নীতিতে আমরা বরাবরই আটকে যাই, এবং সেই নিয়ম নীতিগুলো ফলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয়, এবং সেই যন্ত্রণাগুলো আমরা মানিয়ে নেই কোনো না কোনো ভাবে। তো এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আসলে আলোচনা করতে চাই আসলে। এবং আমাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমাদের সাথে আর দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন মাধুরিমা সাহা হিয়া, যিনি মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করছেন অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসাবে, এবং আমাদের সাথে আছেন নুরুন নবী শান্ত, তিনি দীর্ঘদিন ধরে লোক সংস্কৃতি গবেষণা নিয়ে কাজ করছেন, ডেভেলপমেন্ট সেক্টরে আছেন, এবং পাশাপাশি তিনি একজন কথা সাহিত্যিকও। তো স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের সাথে থাকার জন্য আমাদের অনুষ্ঠানে, এবং অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আলোচনায় আসলে আহ শুরু করছি বা যেতে চাচ্ছি। আমি আসলে প্রথমেই আম, হিয়া আপুর কাছে যেতে চাই, মানসিক স্বাস্থ্য বিষয়ে আসলে আলোচনার জায়গা থেকে, যে হিয়া আপু, আমরা তো এটা আসলে উম, ছোটবেলা থেকেই আমাদেরকে নানান ধরনের নিয়ম নীতি কিন্তু শেখানো হয় সমাজ থেকে, পরিবার থেকে, এবং আমরা সব সময় চেষ্টা করি সেই নিয়ম নীতিগুলো ফলো করতে, সেই নিয়মের বাইরে যাতে আমরা কোনোভাবে না যাই, সেই চেষ্টাগুলো আমাদেরকে থাকে। কিন্তু অনেক সময় এরকম হয় যে এই নিয়মের যে যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারিতে আসলে আটকে থেকে অনেক সময় কিন্তু আমরা আমরা হাসফাস হয়ে যাই। আমরা নিয়মগুলো মানতে চাই না, আমাদের মন একটা চাই, কিন্তু নিয়মের বেলাজালে আমরা আটকে যাই। তো এই যে মানুষ আসলে এই নিয়মের বেড়াজালে আটকে যাওয়া, আবার অন্যকে কি বলবে, এটা সবসময় ভেবে আমরা আসলে কোনো ডিসিশনে যাই না বা কোনো ডিসিশনে যাই। এইটাকে মনোবিজ্ঞান হিসেবে বা মানসিক চিকিৎসক হিসেবে আপনি ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? মানুষ কেন ভয় পায়, কেন যেতে চায় না, যেতে পারে না? যেটা হয় কি, হ্যাঁ, মানুষ তো সামাজিক জীব, সে একটা সমাজের মধ্যে থাকতে চায়, সকলের সাথে মিলেমিশে থাকতে চায়। এবং একটা মানুষের টেন্ডেন্সি আছে যে তারা আসলে আহ খুব একসেপ্টেন্স চায়, যে আমাকে সমাজের চারপাশে বাকি যারা আছে তারা আমাকে একসেপ্ট করবে এবং আমাকে অ্যাপ্রুভাল দিবে। নিড ফর অ্যাপ্রুভাল, এটা খুব কমফোর্ট একটা জোন তৈরি করে তার চারপাশে, যে না, আমার চারপাশের লোকের আমাকে আসলে গ্রহণ করছে এবং আমাকে তারা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। এবং একইভাবে তারা কিন্তু নেগেটিভ ইভালুয়েশন বা জাজমেন্টকে ভয় পায়। আমাদের চারপাশে কিন্তু আমরা প্রায় দেখি যে যখন আমরা গল্প করি, কথা বলি, আমরা কিন্তু অন্যের সম্পর্কে নেগেটিভ কথাটা আমরা আগে বলে ফেলি, যে ওই ব্যক্তিটা কিন্তু এটা করেছে, এটা করেছে, সেটা করেছে, মানে গসিপিং যে জিনিসটা, এটা বাঙালিরা এটা অনেকেই করে, সবাই না করলেও বেশ অনেকেই করে। তো এই নেগেটিভ ইভালুয়েশন বা জাজমেন্টকে আমরা কিন্তু অনেকে ভয় পাই। তো আমরা অলওয়েজ, আমরা সবাই চাই যে আমরা একটা একাত্ম থাকি, এবং আমরা এই সমাজে আমরা আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাই। সেই কারণে কিন্তু আমরা ভয় পাই আসলে আমাদের ডিফারেন্ট কোন একটা ওপিনিয়ন দিতে। আমরা ভয় পাই কারণ আমরা সবার থেকে আলাদা হয়ে যাব, সবাই সেটা মানবে না বা আমাকে পজিটিভিটি গ্রহণ করবে না। এটা আমাদের একটা ভয়ের জায়গা কাজ করে। আর আপনি একটা কথা অলরেডি বলেই দিয়েছেন যে আমরা আসলে ছোটবেলা থেকে কিন্তু নিয়ম নীতির মধ্যে বড় হই। একটা বাচ্চা কিন্তু অত কিছু ভাবে না, সে কিন্তু তার যা মন চায় সে তাই করছে। কিন্তু প্যারেন্টরা তাকে কিন্তু বাচ্চা থেকে শিখায় যে এটা করো, এটা করো না, এটা এটা ঠিক না, এটা ভালো না, এটা মানে এটা রাইট, এটা রং। সো একটা কিন্তু কনস্ট্যান্ট ফাইট চলে আমাদের রিয়েল সেলফ এবং আইডিয়াল সেলফের মধ্যে। আমাদের রিয়েল সেলফটা হচ্ছে যেটা আমি চাই, আমি যেটা করতে চাই, যেটা করতে পছন্দ করি। আর আইডিয়াল সেলফটা হচ্ছে যে যেটা আমাকে লোকেরা শিখিয়ে দেয় বা সমাজ আমাকে যে একটা মানদণ্ড তৈরি করে দেয়, যে আহ এটাই করা উচিত, এটাই করা ঠিক, এটা এর বাইরে যাওয়া অনুচিত। ওই একটা যে একটা আইডিয়াল সেলফ আমরা কল্পনা করে রাখি, আমাদের সমাজ আমাদেরকে সামনে তুলে ধরে, ওই রিয়েল সেলফটা আসলে প্রতিনিয়ত যুদ্ধ করে এই আইডিয়াল সেলফের মতো হতে। তো
এটা আমি যেটা আমি আপনার উত্তর যদি আমি সরাসরি দেই, তাহলে মানুষ ভয় পায় আসলে এই জায়গাতে, যে আমি যেন আমার আইডিয়াল সেলফে পৌঁছাই, না পৌঁছালে কিন্তু আমাকে লোকেরা, সমাজ বা চারপাশের মানুষজন একসেপ্ট করবে না। এটা তাদের মূল ভয় থাকে। হ্যাঁ, আম, শান্ত ভাইয়ের কাছে জান হ্যালো, শান্ত ভাইয়ের কাছে একটু জানতে চাবো যে শান্ত ভাই, আপনি তো লোক সংস্কৃতি বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন, বা উন্নয়ন উন্নয়ন সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তো সমাজের বিভিন্ন রীতিনীতি এই বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘদিন ধরে গবেষণা কাজ করে আসছেন। তো সেই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে সমাজের যে নিয়ম নীতি তৈরি করা এবং সেইখানে মানুষ চাক বা না চাক, যেটা বললো আমাদের ইয়াপুও বললো যে আইডিয়াল সমাজ আমাকে মানবে কি না মানবে, সেই একটা ভয় ভয় সবসময় কাজ করে। তা আপনার কি মনে হয় যে এই যে ভয়টা আমাদের মধ্যে কাজ করে, এই ফিয়ারের পিছনে আসলে সংস্কৃতির কোনো আহ প্ররোচনা বলি বা সংস্কৃতির কোনো হাত আছে কিনা, বা সমাজের কোনো হাত আছে কিনা, বা সংস্কৃতির ধারাবাহিকতায় আসলে মানুষের মধ্যে এটা চলে আসছে? অনেক ধন্যবাদ শিমুল। আহ, আমার মনে হয় যে প্রশ্নের মধ্যে কিছু উত্তর আছে। প্রথম কথা হলো, সত্যি সত্যি তাই, সংস্কৃতি মানুষের সমস্ত আচরণকে নিয়ন্ত্রণ করে। আহ, অন্যভাবেও বলা যায় যে মানুষ কি করবে, কি সিদ্ধান্ত নেবে, এই সবটাই তার সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত। এখন কথা হচ্ছে যে সংস্কৃতি কিভাবে তৈরি হয়। এটা তো একদিনের ব্যাপার না, ঐতিহ্যগত ব্যাপার। এখন আপনি যেটা বললেন যে প্রথমত আমরা ভয় পাই, আমাদের মনের মধ্যে অনেক কিছুই ইচ্ছা করে। আপনি যেমন আজকের অনুষ্ঠানের জন্য যে ক্যাপশনটা দিয়েছিলেন কামিনী রায়ের একটি কবিতা থেকে, সেখানে প্রথম লাইনেই কি বলছে যে সংশয়ে সংকল্প সদা টলে। তো এখানে আমি সংশয় কথাটা নিয়ে একটু প্রথমে আলোচনা করতে চাই, তারপরে আসলে সংস্কৃতিতে আসতে চাই। সংস্কৃতির একটা প্রধান, সংস্কৃতি প্রকাশের একটা প্রধান বাহন হচ্ছে ভাষা। শুধু প্রকাশের নয়, লালনেরও বাহন হচ্ছে ভাষা। এই ভাষার মধ্যে আমরা যদি অভিধানের দিকে তাকাই, তাহলে দেখব যে সংশয় শব্দটা নিয়ে কিছু কথা বলা আছে, এবং এই কথাগুলো আমাদের জানা দরকার এই জন্য যে সংশয়টাকে আমরা আসলে কিভাবে ব্যবহার করছি আমাদের সমাজে। আমাদের নিজেদের দিকে যদি তাকাই, তাহলে সংশয়টাকে আমরা ব্যবহার করছি দ্বিধা অর্থে। দ্বিধা থাকার কারণে আমরা যা করতে চাই, অর্থাৎ আমাদের ভেতর থেকে যে সমস্ত বুদবুদ তৈরি হয় ভালো কিংবা মন্দ, তা করা থেকে বিরত থাকি। এই বিরত থাকাটার একটা মানে আমি এভাবে করি, যে মানে হচ্ছে আমরা আসলে সংশয়ে থাকি না, আমরা মোটামুটি নিশ্চিত থাকি যে আমাদের কি করা উচিত। অর্থাৎ সংশয়ের ঠিক, ফ্রয়েডের একটা সূত্র আছে, এটাকে বলে থিওরি অফ প্রজেকশন। অর্থাৎ আমরা যা করি, হয়তো আমাদের পেছনের প্রজেকশনটা হচ্ছে তার ঠিক উল্টো। যেমন কিনা এখন তো ডিজিটাল সব সিনেমা হয়, কিছুদিন আগেও যখন ফিল্মে সিনেমা দেখানো হতো, ওই ফিল্মগুলো আপনারা, আপনাদের যদি অভিজ্ঞতা থেকে থাকে, কোনো ছেঁড়া ফিল্ম হাতে নিয়ে দেখে থাকেন, ওখানে কিন্তু ছবিগুলো একটু উল্টো করে থাকে নেগেটিভের মধ্যে। সেটাতে আলো প্রক্ষেপণ করলে পর্দায় এটা সোজা হয়ে পড়ে। তো আমরা যা করি তার পেছনে একটা উল্টো প্রজেকশন থাকে, সেটা ফ্রয়েড বলেছেন। তো সংশয় কথাটায় অভিধানে বলা হচ্ছে এক এক ধর্ম বিশ্বাসের বিরোধিতা করা। এটাকে যদি আমি এভাবে দেখি, যে কোনো প্রতিষ্ঠিত সত্য সম্পর্কে যদি আমি সন্দেহ পোষণ করি, যদি প্রতিষ্ঠিত যে কোনো সত্যকে প্রশ্নবিদ্ধ করি, তাহলে আমাকে সংশয়বাদী বলা যাবে। এবং মনুসংহিতায় একটা কথা বলা হচ্ছে যে এই যে আমরা মনুসংহিতায় যে ভাষায় বলা হচ্ছে সেটা একটু ভিন্ন রকম। যেমন ধরা যাক, একটা বাণী এরকম রয়েছে যে অবশ্য শিখণ্ডী কালী করিবে সংশয়। এর মানে কি?
এই সংশয়ের মানে হচ্ছে বিনাশ করবে, হত্যা করবে। কাকে হত্যা করবে? অপচরিত্রকে, অর্থাৎ অসুর চরিত্রকে হত্যা করবে। এখন অসুর চরিত্র কোনটা? আমাদের দ্বিধা, নাকি আমরা যা দেখি, যে সত্যের মুখোমুখি হতে আমরা চাই না সেটা? একটু আগে যেমন মধুরিমা বলছিলেন যে আসলে জন্মের পর থেকেই আমরা কিন্তু কিছু জিনিস শিখি, কি কি করা যাবে আর কি কি করা যাবে না। এটা যে শুধু আমাদের মা বাবা তাদের মন থেকে বলে, ব্যাপারটা কিন্তু তাই না। এটা আসলে ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠানের চাপে বছরের পর বছর ধরে, হাজার বছর ধরে মানুষের মনস্তত্ত্বে এগুলো তৈরি হয়। এই যে তৈরি হয়, তখন সেটাকে একটা চিরায়ত সত্য হিসেবে মানুষ মেনে নেয় এবং মনে করে আমি যদি এর বাইরে যাই, ধরা যাক কি কি প্রতিষ্ঠিত সত্য আমাদের সামনে আছে। একটা হচ্ছে নীতিকথা, হিতোপদেশের কথাই যদি আমরা চিন্তা করি, হিতোপদেশকে এমনভাবে মানা হতো প্রাচীনকালে, মধ্যযুগের বাংলাতেও, যে তার বিরুদ্ধে যাওয়া মানে হচ্ছে আমি পাপ করলাম। যদি বেদের কথা বলি, বেদে তো বারবারই বলা হচ্ছে যে এর বাইরে যাওয়া যাবে না। কেউ যদি প্রশ্ন করে কেন আমি ঈশ্বরের এত রূপ কল্পনা করব, কেননা ঈশ্বরকে তো নিরাকার হিসেবে বর্ণনা করা হয়েছে প্রথমত, তাহলে তার আকারকে নিয়ে আমি যখন আসছি, সেই প্রশ্ন যদি আমি করি, তাহলে বেদের বিরুদ্ধে যাচ্ছি। একইভাবে ইসলামের কতগুলো নিয়ম আছে। এই যে প্রতিষ্ঠান হিসেবে ধর্ম আমাকে কিন্তু গাইড করে, প্রতিষ্ঠান হিসেবে সমাজ আমাকে কিন্তু গাইড করে, প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র আমাকে গাইড করে। কারণ রাষ্ট্রের মধ্যেও কতগুলো আইন আছে, কতগুলো, এর রাষ্ট্রের মধ্যে আবার অনেক উপ প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানগুলোর ধরা যাক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেগুলোও পরিচালিত হয় একটা অধ্যাদেশ দিয়ে, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে, একটা নীতিমালা দিয়ে। সেই নীতিমালার বাইরে আমি যেতে পারবো না। অথচ ঠিক বিপরীত জায়গায় আমাদের যখন আলোচনার ব্যাপারগুলো আসে, জ্ঞানের আলোচনায় বলা হয় তোমাকে উন্মুক্ত হতে হবে, প্রশ্ন করতে হবে। আপনি চিন্তা করুন হ্যামলেটের কথা। হ্যামলেট যখন ভূতের মাধ্যমে জানতে পারে যে তার বাবাকে হত্যা করেছে তার চাচা ক্লাউডিয়াস, হ্যামলেট এটা শোনে এবং হ্যামলেট বিশ্বাস করে, এবং এই টেক্সটের শুরু থেকে হ্যামলেটকে আমরা দেখি সে প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু মানুষের চিরায়ত চরিত্র হচ্ছে তার দ্বিধা, এর থেকে বেরিয়ে আসা এতটা সহজ নয়। যে কারণে হ্যামলেট সমস্ত মানুষের প্রতিরূপ চরিত্র হিসেবে সারা বিশ্বে 400 বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠিত। প্রথমত তিনি এই প্রশ্নের মুখোমুখি হন, কেন ভূতের কথায় আমাকে বিশ্বাস করে প্রতিশোধ নিতে হবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন সে তার মায়ের মুখোমুখি হয়, তখন সে আরো কিছু সত্য জেনে যায়। 1, যেদিন তার পিতাকে হত্যা করা হয়, তারপর দিনই তার মা সেই হত্যাকারী চাচা হিসেবে যাকে চিহ্নিত করা হয় তাকে বিয়ে করে। তো এখানে দুটো অ্যানালিসিস আছে। এক হচ্ছে যে হ্যামলেটের মা কি যৌন তাড়না থেকে বিয়ে করে, 1। 2 হচ্ছে নিয়ম হলো যদি রাজা থাকে কোনো রাষ্ট্রে, তাহলে তার রানী থাকতে হবে, এবং রানী শুধুমাত্র রাজার স্ত্রী নয়, রানী একটা পদ। এই যে রানীর পদ অধিকার করার বাসনা, এটা মানুষের থাকে। সে কারণে কি তার মা তার চাচাকে বিয়ে করেছে, যিনি কিনা হত্যা করেছেন তারই স্বামীকে? এই প্রশ্নের যখন মুখোমুখি হ্যামলেট হন, তখন তিনি আরেকটু নিশ্চিত হন যে হ্যাঁ, তার চাচাই তার বাবাকে হত্যা করেছে। কিন্তু তখনও তিনি তাকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে প্রতিহত্যা করতে পারেন না। কারণটা হচ্ছে যে তিনি জানেন, তিনি বাইবেল থেকে, হ্যামলেট তার soliloquy-তে বলে যে বাইবেলে বলা আছে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে হত্যার শিকার ব্যক্তি সরাসরি স্বর্গে প্রবেশ করবে। হ্যামলেটের মধ্যে আবার দ্বিধা এসে ভর করে যে যে লোকটা কিনা হত্যাকারী সে স্বর্গে যাবে, এটা তো হতে পারে না। ফলে হ্যামলেট আর হত্যা করতে পারে না। তো এরকম এক একটা মুহূর্ত আসে যখন কিনা হ্যামলেট প্রতিশোধ নিতে পারবে, চাইলেই পারে, কিন্তু হ্যামলেট সেই প্রতিশোধ নেয় না, কেননা তার মধ্যে সংশয় এসে কাজ করে, দ্বিধা এসে ভর করে।
এবং সেই দ্বিধা তাকে সেই কাজটি করা থেকে বিরত রাখে। এবং অবশেষে এই সিদ্ধান্ত অর্থাৎ তার করতে চাওয়া প্রতিশোধী স্পৃহা এবং সেটা না করতে পারা, এই দুইয়ের দ্বন্দ্ব তাকে উন্মাদ করে তোলে। সেটা আপনারা যদি হ্যামলেটের পুরো স্টোরিটা দেখেন আপনারা দেখবেন। তো এই যে উন্মাদ করে তোলে, আমরা হয়তো আমাদের সমাজেও আসলে এই দ্বিধার কারণে উন্মাদ হয়ে উঠি। উন্মাদ হয়ে ওঠার কারণে আমরা যদি পথে যেতে যেতে কোথাও দেখি একটি বিপদগ্রস্ত মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত, আমি যেহেতু উন্মাদ, দীর্ঘ মানব প্রজন্মের অভিজ্ঞতার আলোকে উন্মাদ হিসেবে আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না যে ওই অসহায় এবং বিপদগ্রস্ত মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত কি। আমার মনে হয় আমি আপাতত এখানে শেষ করি, এটা একটা কারণ। আর এরপরে আমি একটু ভয় নিয়ে কথা বলবো, যদি পরে আবার সুযোগ পাই। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ শান্ত ভাই। আমরা আবার পরে আপনার কাছে আসবো। আমি একটু বাথরুমে আপনার কাছে যাচ্ছি। যে জায়গাটা থেকে আসলে শান্ত ভাই শুরু করেছিল, আমি সেই জায়গা থেকেই আসছি আপু আপনার কাছে, যে আহ, সংশয় নিয়ে কথা বলছিলেন শান্ত ভাই। এই যে আমাদের মনের মধ্যে আসলে নানান ধরনের সংশয় এবং আহ, ভয় হয়, বা এই যে দোটানা একটা, যে আমি কি করব, আমি কি আমার মনের কথা শুনবো, আমি আমার মন যা ইচ্ছে করছে আমি কি সেটা করব, নাকি আমি আসলে সমাজ যে নিয়ম আমার জন্য সৃষ্টি করছে সেই সেই জায়গায় যাব। এই যে একটা দোটানা হয়, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়, এইটা আসলে মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে আপনি কিভাবে বলবেন আসলে এটা কি মানুষের জন্য আসলে স্বাস্থ্যকর, নাকি এটা মেন্টাল হেলথ কি বলে, মানুষের কি করা উচিত? প্রথমত আমি যদি আমার জায়গা থেকে বলি, আমার প্রশ্ন জায়গা থেকে, আহ, একটা মানুষ যদি প্রতি মুহূর্তে নিজেকে ভুলে যায় যে আমি কি চাচ্ছি, আমি কি করতে চাচ্ছি, আমার কি করতে ইচ্ছা করছে, আমার জীবনটা আমি কিভাবে রচনা করতে চাই, সেটা যদি সে প্রতি মুহূর্তে সে এটাকে দমিয়ে রেখে অবদমিত করে সে যদি সমাজের নিয়ম অনুযায়ী চলতে চায়, তাহলে অবশ্যই এটা বুঝতে হবে যে তার ভিতরে চাপ তৈরি হচ্ছে, বা তার ভিতরে একটা প্রেশার তৈরি হচ্ছে, স্ট্রেস তৈরি হচ্ছে। তার একটাই, তার জীবনের মোটো বা তার জীবনের উদ্দেশ্য কিন্তু সবাইকে সুখে রাখা, সবাইকে প্লিজ করা, সবাইকে হ্যাপি রাখা। তার জগতে সকলে আছে, সমাজের প্রতিটা মানুষ কিন্তু তার চিন্তার মধ্যে আছে, কিন্তু সে নিজে কোথায়? এটা অনেক বড় প্রশ্ন যে আমি কি আমাকে প্লিজ করছি, আমি কি আমাকে হ্যাপি রাখার চেষ্টা করছি, নাকি আমি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করছি বেশি। এই যে চেষ্টা, এই যে নিরন্তর চেষ্টা, এটা কি কখনো শেষ হবে? এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। আমরা দেখি বা জানি যে আমাদের বাসার গৃহিণীরা, সে প্রতিদিন কিন্তু নানা রকম কাজ করে, সংসারের সকল ধরনের কাজ সে করে যায়, কিন্তু দিন শেষে কিন্তু তারপরও তাকে কিন্তু তার শাশুড়ির বকা শুনতে হয়, কোথাও না কোথাও খুঁত থেকে যায়। যদি আমি আমাকে বাদ দিয়ে অন্যকে খুশি রাখার চেষ্টা করি, সেই ব্যক্তির চাহিদা কিন্তু আমার উপরে বাড়তেই থাকবে, এটা কখনোই কমবে না আসলে। বরং সে ধরে নিবে যে এই ব্যক্তি তো কখনো না বলে না, তাকে আমি যাই করতে বলছি সে তাই করছে, তার ভালো লাগুক না লাগুক, তার ইচ্ছা হোক না হোক সে সেটাই করছে, সো আমি আরো বেশি করি, আরো বেশি ডিমান্ড করি। এই নিরন্তর চেষ্টা শেষ হয় না কখনো, এই মানুষকে হ্যাপি রাখার চেষ্টা করানো শেষ হয় না। প্লাস নিজের আহ একটা যে জায়গা, যে আমি কতটুকু ভালো আছি, আমার জীবনের গল্পটা আমি লিখছি না অন্য কেউ লিখছে, এগুলো আমি পূরণ করতে পারছি কি পারছি না, এটা কিন্তু একটা প্রশ্নই থেকে যায়। এটা আসলে করা হয় না আসলে, যদি আমরা সবসময় অন্যকে খুশি রাখতে চাই। একটা ছোট্ট এক্সাম্পল যদি আমি দিই, কারণ আমি একজন মেয়ে, আমি যদি কাউকে বলে আমি গিটার শিখবো, তখন কিন্তু আমার সমাজের লোকের এটা ভালোভাবে দেখবে না যে আচ্ছা মেয়ে, সে গিটার নিয়ে যাবে, রাস্তায় হাঁটবে, এটা কেমন দেখা যাচ্ছে, এটা তো সে ঠিক সবুজ না, গিটার তো একটা মাস্কুলিন জিনিস, এটা ছেলেরা বেশি বাজায়। এই জায়গা থেকে আমি যদি মনে করি আচ্ছা ঠিক আছে, সবাই আমাকে একটা কমেন্ট করবে, রাস্তায় গিটার নিয়ে বের হলে আমাকে লোকেরা একটা সেটা বলবে, ফাইন, আমি গিটার শিখলাম না, তাহলে কি দাঁড়ালো? দুনিয়ার সবাই একটা খুশি থাকলো, তারা একটা নিয়মের বাইরে কোনো কিছু দেখলো না, কিন্তু আমার একটা ইচ্ছা কিন্তু অপূর্ণ রয়ে গেল। এরকম প্রতি মুহূর্তে কিন্তু একটা ব্যক্তি, যদি তারা অন্যকে খুশি রাখার জন্য নিজে তারা আসলে নিজের ইচ্ছাগুলোকে অবদমন করে, তাহলে কিন্তু প্রতি মুহূর্তে তার একটা ইচ্ছা সে বাদ দিচ্ছে, তার একটা স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে, এবং একটা সেলফ রেসপেক্টটা কিন্তু আসলে ছোট হয়ে যাচ্ছে। কাজে এটার ইম্প্যাক্ট কিন্তু ধীরে ধীরে তার মেন্টাল হেলথের উপরে পড়ে।
অনেক রকমের সমস্যা তৈরি হয়, যেমন সোশ্যাল অ্যাংজাইটি আমরা একটা কথা বলি যে আহ, সামাজিক পরিবেশে কথা বলতে পারছে না সে, যে আমি একটা কথা বলবো সে কথাটা সে কিভাবে জাজ করবে, আমি কি ঠিক মতো বুঝিয়ে কথাটা বলতে পারবো নাকি একটা নেগেটিভ কমেন্ট আমি পাবো অপর পক্ষ থেকে। এটা একটা সমস্যা তৈরি হয় মেন্টাল হেলথের জায়গা থেকে। আরেকটা যেটা হয় ডিপ্রেশন, যে আপনি দেখতে হয় যে আমি যদি হাউস ওয়াইফ ওদের সাথে যদি কথা বলি মেয়েদের সাথে, আমি কিন্তু আমার কাছে মনে একটা হাইপোথিসিস আমার যে ওদের মধ্যে অনেকে ডিপ্রেশন আছে, এবং ডিপ্রেশনের কারণ থেকে যেটা হয় অ্যাগ্রেশন তৈরি হয়। যে দেখবেন যে একজন, যেই মাটা হচ্ছে ঘরের মধ্যে সারাদিন শাশুড়িকে হাজবেন্ডকে সুখে রাখার চেষ্টা করছে, সে কিন্তু তার ছেলেকে বা মেয়েকে গিয়ে মানে অল্পতে রেগে গিয়ে মারছে। কারণ তার এই যে ভিতরে চাপা ক্ষোভ বা আক্রোশটা তো কোথাও না কোথাও তাকে বের করতে হবে বা প্রকাশ করতে হবে, সেটাকে আহ একটা ডিফেন্স মেকানিজম আছে ফ্রয়েডের, যে জিনিসটা বলছেন ডিসপ্লেসমেন্ট। যে আমি শাশুড়িকে আমি বকা দিতে পারছি না, এটা সামাজিক ভাবে এটা ঠিক না, এটা মানুষ খারাপ বলবে আমাকে, আমি কিন্তু বাচ্চাকে বকা দিচ্ছি, আমার কাজের মেয়েকে ধরে মারছি। তো ওই জায়গা থেকে আমি যে নিউজ গুলো আমরা দেখি পেপারে যে কাজের মেয়েকে এরকম অত্যাচার করেছে বাইরে সেটা, তো আমরা কিন্তু গৃহিণীকে অনেক সহজে তখনও জাজ করে ফেলছি কেমন একটা নিষ্ঠুর মানুষ। কিন্তু তার ভিতরে তার মনের জগতে কি হচ্ছে, সে যে আসলে কতটা ভেঙে পড়েছে বা কতটা আহ অসহায় বোধ করছে অন্তরের জায়গা থেকে, সেটা কিন্তু আমরা ওভাবে জানি না। তো মানসিক দিক থেকে আমি যদি বলি, এই তিনটা আমি মূল কারণ বলতে পারবো যে মূল সমস্যা হতে পারে। একটা সোশ্যাল অ্যাংজাইটি, একটা হচ্ছে ডিপ্রেশন, আর হচ্ছে অ্যাঙ্গার, ইরিটেবিলিটি এবং অ্যাগ্রেশন, যেটা অন্যের প্রতি আমরা যেখানে আমরা প্রকাশ করতে পারি ইজিলি সেখানে প্রকাশ করি। হয়তো কিন্তু একটা ধারাবাহিকতা, যে বাচ্চাকে আমি মারছি তারও কিন্তু একটা মানসিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে পরবর্তীকালে। এই জায়গা থেকে এই সামাজিক সবাইকে হ্যাপি রাখার এই জায়গা থেকে কিন্তু অনেক বড় ধরনের অসুবিধা বা সমস্যা তৈরি হতে পারে। আম, হ্যাঁ, আপনি বলছিলেন যে কথাটা বলছিলেন সেই জায়গাটা আমি আরেকটু ইয়ে করছি যে আপনি নারীদের কথা বললেন যে নারীরা আসলে আহ বিভিন্ন সময় বিভিন্ন চাপে থাকে এবং সোসাইটি নারীদেরকে বিভিন্ন নিয়ম তৈরি করে দিচ্ছে, তার মধ্যে থাকে বা অনেক সময় অনেক কথা শুনে টর্চার হয় তারপরেও কিছু করছে না। আচ্ছা, এটা কি শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই ঘটে নাকি পুরুষরাও এই ধরনের আসলে চাপে থাকে যে তার আহ যেটা ইচ্ছা করছে সেটা সে করতে পারছে না? এই হ্যাঁ, ধরনের আসলে আমি কেস নারীর আপনারা কথা পেয়েছেন বলেছি। কিনা? হ্যাঁ, নারীর কথা বলেছি, কিন্তু চাপ সবারই থাকে। পুরুষদের অন্য রকমের চাপ থাকে, যেমন হচ্ছে একটা বয়সে একজন ছেলের একটা জব থাকা দরকার, একটা মোটামুটি ভাবে একটা ভালো স্যালারি থাকা দরকার। হ্যাঁ, তা না হলে সে হচ্ছে ঠিক সমাজের নিয়মের মধ্যে সে পড়ে না। এটা কিন্তু অনেকের মধ্যে থাকে। এই স্ট্যান্ডার্ডটা রিচ করতে না পারে, তখন তার মধ্যে যে একটা হতাশা বা হোপলেসনেস তৈরি হয়, যে আমার বয়সী সব ফ্রেন্ডরা হচ্ছে একটা কিছু করছে, আমি কোনো কারণে আমি করতে পারছি না। এটা থেকে কিন্তু তারা আরো বেশি ভেঙে পড়ে, এবং তারা আরো বেশি হচ্ছে মানে ডিপ্রেশন বলেন বা হোপলেসনেস বলেন বা মেন্টাল হেলথ প্রবলেম যেগুলো বলছি, সেগুলোর মধ্যে তারা কিন্তু নিমজ্জিত হয়ে তাদের মানে আরো ক্ষতিটা বেড়েই যায়। আর এই জায়গাটা কিন্তু যে আপনি যেটা বললেন যে সামাজিক নিয়ম কানুন গুলো কিন্তু শুধু মেয়েদের জন্যই আছে তা কিন্তু না, ছেলেদের জন্য কিন্তু নিয়ম কানুন আছে। ছেলেদের কিন্তু একটা সেট অফ ডুজ এন্ড ডোন্টস আছে, এটা করা যাবে এটা করা যাবে না। সেই জায়গা থেকে ছেলেদেরও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয়, যে আমি কি করবো কি করবো না, কোন জায়গায় কোন কথাটা বলবো কোন কথাটা বলবো না, এবং কোন জায়গায় কোন কাপড়টা পরবো কোন কাপড়টা পরবো না। এক্ষেত্রে কিন্তু সেও কিন্তু অনেক চিন্তা করতে হয়। তো এই সমস্যাটা আসলে গ্লোবাল, শুধু ছেলে বা মেয়ে আলাদা করে একটা মূল বক্তব্যটা আমার এটা যে আসলে অন্যকে প্লিজ করতে গিয়ে সমাজকে হ্যাপি রাখতে গিয়ে আমি আমাকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছি বা আদৌ দিচ্ছি কিনা, বা আমি নিজেকে ভুলে যাচ্ছি কিনা, আমার চাওয়া গুলো আমার স্বপ্নগুলো ইচ্ছাগুলো আমি আসলে করতে পারছি কিনা। যেমন ধরো আমি যদি ছেলেদের এক্সাম্পল দিই, যে গভর্নমেন্ট জবের জন্য পড়ছে ছেলেরা, যে আমি বিসিএস দেবো, আমার আমার প্যারেন্টস বলছেন, এখনকার জগতে বিসিএস হচ্ছে একটা সামাজিক ভাবে একটা একসেপ্টেড একটা পজিশন বা পোস্ট। কিন্তু ওর হয়তো একটা সাহিত্যিক হওয়ার ইচ্ছা, একজন সাহিত্যিক হওয়ার ইচ্ছা, সে একজন হচ্ছে গল্প লিখতে চায়, কবিতা লিখতে চায়, কিন্তু সে কিন্তু সবকিছু বাদ দিয়ে সে বসে বসে বিসিএস গাইড মুখস্থ করছে। এই জায়গা থেকে কিন্তু আমি বলতে পারি যে সে কিন্তু তার নিজেকে আসলে নিজের ইচ্ছাগুলোকে
অবদমিত করছে বা এক অর্থে হত্যা করছে, এবং এই জায়গা থেকে তার অন্তরে যে একটা ক্ষত তৈরি হয়, এটা কিন্তু আসলে মেন্টাল হেলথের জন্য খুব একটা মানে ভালো জিনিস না। তার অনেক খারাপ লাগা তৈরি হয়, ডিপ্রেশন, হতাশা, এবং সে কোনো কিছু কারণ সে তো এটা অ্যাচিভ করতে চায়নি। সে যদি বিসিএস ক্যাডারও হয়ে যায়, সে কিন্তু অ্যাকমপ্লিশমেন্টের একটা ফিলিং পাবে না, কারণ তার ইচ্ছা ছিল আসলে একটা কবিতা লেখার বা একটা উপন্যাস লেখার, এটা সে করতে পারে। তো সে অন্তরের শান্তিটা কিন্তু খুঁজে কোথাও পাচ্ছে না। ধন্যবাদ মনিবা আপু, আমি আবার আসবো আপনার কাছে। আমি শান্ত ভাইয়ের কাছে একটু যাচ্ছি। শান্ত ভাই, আপনার কাছে যাচ্ছি আসলে যে জায়গাটা থেকে মধুরিমা আপু বলছিলেন, সেই জায়গাটাতেই যাচ্ছি। যে এই যে বলছিলেন যে আহ, মানুষ আসলে নিজে শান্তি পাচ্ছে কিনা, বা আমি প্রতিনিয়ত নিজেকে চাপ দিয়ে রাখছি, প্রতিনিয়ত অবদমিত করছি। এবং আপনি বলছিলেন যে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে, ধর্মীয় প্রতিষ্ঠান, নানান ধরনের প্রতিষ্ঠান আছে যারা এই আসলে চাপটা তৈরি করেছে মানুষের। হ্যাঁ, যে তোমাকে এইভাবে সবকিছু করতে হবে, এইভাবে চলতে হবে। তো আসলে এই প্রতিষ্ঠানগুলোকে বা এই চাপগুলো আসলে আমরা কেন নিচ্ছি, কেন নেই, কেন এত এত চিন্তা করি যে মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এই জিনিসগুলো আমরা আসলে কেন এত চিন্তা করি? কি মানে আপনার গবেষণায় কি মনে হয়, গবেষণা গুলো যে করে আসেন সেখান থেকে আপনার ফাইন্ডিংসটা কি আসলে? আমার প্রথম পর্যবেক্ষণ হলো, মানুষ আসলে সংশয়ে থাকতে চায় না, সে একটা সিদ্ধান্তের মধ্যে থাকে। তার সিদ্ধান্তটা কি? তার সিদ্ধান্তের ভিত্তি হচ্ছে এত কাল ধরে বাপ দাদারা যা করেছে এবং আমাদের চারপাশের মানুষেরা যা করে, তার মধ্যে কারা কারা সুখে আছে সেটাকে সে নির্ণায়ক হিসেবে দেখে। এই সুখে থাকার নির্ণায়ক গুলোর মধ্যে একটা হচ্ছে ধন সম্পদের অধিকারী হওয়া, একটা হচ্ছে ক্ষমতার অধিকারী হওয়া। এই তো দুটো বড় জিনিস। কিন্তু এই সিদ্ধান্তগুলো সে কিন্তু নিজের ভেতর থেকে নেয় না। অর্থাৎ মানুষ হিসেবে প্রত্যেক ব্যক্তির যে সৃষ্টিশীলতা আছে, সেই সৃষ্টিশীলতার চর্চা সে আসলে করে না। সে যখন দেখে জন্মের পর থেকে যে তার চারদিকে যার ধন সম্পদ বেশি সে সমাজে সম্মানিত, সেই সম্মানিত হওয়ার ব্যাপারটা কৃত্রিম হোক কিংবা যেভাবেই হোক না কেন। দ্বিতীয়ত হচ্ছে, যিনি ক্ষমতায় অধিষ্ঠিত, মানুষ তার সামনে নতজানু হয়, সুতরাং সে মনে করে যেটা হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। এর বিপরীত যে জায়গাটা হতে পারে, যেটাকে সক্রেটিস বহু বছর আগে বলেছেন যে প্রশ্ন করতে হবে, মেনে নেওয়া যাবে না। নীরেন্দ্রনাথ চক্রবর্তী যেমন বলছেন, বরং দ্বিমত হও, প্রশ্ন করো, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। অর্থাৎ অন্যরকম একটা কিছু হতে পারে, যা হচ্ছে তাই চিরায়ত নয়, অথবা চিরায়ত ব্যাপারগুলোকে সন্দেহ পোষণ করাটাই হচ্ছে নতুন একটা জীবন সৃষ্টি করার একমাত্র প্রক্রিয়া। তো এই যে প্রশ্ন করতে হবে, এই যে বিক্ষত করতে হবে একটা প্রতিষ্ঠিত সত্যকে, এই প্রবণতা লাভের, এই প্রবণতা অর্জনের শিক্ষা আমাদের মধ্যে নেই। এটা না সমাজে প্রচলিত আছে। এটা বৌদ্ধদের যে শিক্ষা ব্যবস্থা ছিল 1000 বছর আগে এই বাংলায়, সে নালন্দা হোক কিংবা কুমিল্লার ময়নামতির যে ইতিহাসগুলো আমরা দেখি সেখানে হোক, সেখানে কিন্তু ছিল। বলা হতো যে কে কি করেছে এ পর্যন্ত। যেমন ধরা যাক, বাচ্চাদের জিজ্ঞেস করুন কি হতে চাও, তারা যে বলে আমি ডাক্তার হতে চাই, আমি পাইলট হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। কেন বলে? এটা বলে এই জন্য যে তারা দেখে সমাজের এই এই লোকগুলো আপাতভাবে বাইরে থেকে সুখী মনে হয়, সম্মানিত মনে হয়, সুতরাং তারা তাই হতে চায়। কিন্তু সুখ, সম্মান কিংবা সংশয়, এই কনসেপ্টগুলো নিয়ে তাদের মধ্যে কোনো ভাবনা চিন্তা করার সংস্কৃতি অন্তত আমাদের এই অঞ্চলে আজও পর্যন্ত গড়ে ওঠেনি। যেটুকু গড়ে উঠেছিল মনুসংহিতার সময়ে কিংবা মধ্যযুগে বৌদ্ধ ভিক্ষুদের সাধনাকালীন সময়ে, চর্যা যুগের সাধনাকালীন সময়ে, সেটাকে আমরা আস্তে আস্তে হারিয়েছি। তথাকথিত অন্য অঞ্চলের বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত চিন্তাভাবনাগুলোকে অনেক বেশি গ্রহণ করে, নিজেদের ঐতিহ্যগত সৃষ্টিশীল চিন্তাগুলোকে গ্রহণ না করে। এই যে যেমন আমরা যদি বলি যে মানুষ
আপনি কি যেন প্রশ্ন করছিলেন সুমুল, আরেকবার যদি একটু মনে করিয়ে দেন, আমি হারিয়ে ফেলেছি। প্রশ্নটা করেছিলাম যে মানুষ যে অন্য লোকে কি বলবে সেটাকে যে আসলে আমরা এত গুরুত্ব দিচ্ছি বা সেই ফিয়ারটা সবসময় নিয়ে রাখছি, এটা মানুষ কেন করছে বা ওকে, ফাইন। কারণে এত আসলে গুরুত্বটা দেয়? হ্যাঁ, বুঝতে পেরেছি। এর কারণটা হচ্ছে মানুষ সবসময় বাইরের দিকে তাকায়। মানুষের আহ, পর্যবেক্ষণ করার একমাত্র যন্ত্র হচ্ছে তার চোখ, এবং চোখ কিন্তু নিজের ভেতরের দিকে তাকাতে পারে না। অথচ আমাদের ঐতিহ্যে বলা হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে আসলে আমাদের দেহ ভাণ্ডে। এখন আপনি বলুন, বা যারা দেখছেন তারাও নিজেরা প্রশ্ন করুন নিজেদেরকে, আমরা কতটা সময় আমাদের এই যে যতটুকু জীবন এ পর্যন্ত কাটালাম, আমি আমার নিজের দেহের দিকে তাকিয়েছি। দেহ বলতে এই শারীরিক কাঠামোটা না, কিন্তু আমার নিজের চিন্তার দিকে আমি কতটা তাকিয়েছি, আমি কি চাই আসলে। একজন সম্পদের অধিকারী হয়েছে বলে আমার মনের মধ্যেও কি সেই চিন্তাটাই ছিল, নাকি আমি আমার হৃদয় বা আমার এই দেহের ভেতরে থাকা অদৃশ্য কোনো আকাঙ্ক্ষা সেটা অন্য কিছু ভাবছে? এই প্রশ্নই তো আমি নিজেকে করি না। যে কারণে উনি যেমন একটু আগে বলছিলেন যে মেয়েরা অনেক বেশি অবদমিত, মেয়েরা নিজেদের কখনো এই প্রশ্নটা করেনি বলেই অবদমিত। কারণ সে ভয় পায়, আমি যদি এই প্রশ্ন করি তাহলে আমি হয়তো বিচ্যুত হব। বেশিরভাগ মেয়ে যেহেতু রোজগার করে না, রোজগার না করে আমার খাওয়া দাওয়া, আমার নিরাপত্তা, এই যে নিরাপত্তার অভাব, আপনি একটা কিছু করতে চান, সেই একটা কিছু করতে গেলে, একটা নতুন চিন্তা দিতে গেলে, সেই চিন্তা যদি প্রতিষ্ঠিত ধারণার বাইরে যায়, আপনার সামনে শুধুমাত্র সমাজের রীতিনীতি এবং প্রথাগত খড়গই কিন্তু নেই, আইনের খড়গও রয়েছে। আপনি এমন একটা মতামত দিলেন, আজকাল এই মতামতের কারণে অনেক রকমের অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়। এই অনুভূতি আঘাতপ্রাপ্ত হলে সেই অনুভূতি ওয়ালারাই যে শুধু ক্ষিপ্ত হয় তা না, তাদের ক্ষিপ্ত করার জন্য এমনকি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাও কিন্তু চারদিকে রাষ্ট্রগুলোতে সমাজের যে প্রাতিষ্ঠানিক কাঠামো তার মধ্যে আছে। যে কারণে মানুষ ভয় পায়। মানুষের ভয় না পেয়ে উপায় নেই, একটা কারণ, সেটা হচ্ছে যে মানুষ মৃত্যুকে ভয় পায়, মানুষ নিজের মান সম্মানকে হারানোর ভয় পায়। কিন্তু মানুষ কখনোই নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করে না মান সম্মান কাকে বলে। একজন লোক আমাকে সালাম দেবে, বুবুজান আপাজান বলে সম্মান করে মাথা নিচু করে আমার সামনে কথা বলবে, তাতে কি আমি সম্মানিত হলাম? আমি যখন মৃত্যুবরণ করব তখন কেউ কি আমার নাম নিয়ে একবারের জন্য বলবে? বললে কতদিন বলবে? কিন্তু তাদের কথা তো আমরা আজকে পর্যন্ত বলি যারা কিনা এই প্রথাগত চিন্তার বাইরের চিন্তা করেছিল, যারা পৃথিবীর বর্তমান মানুষের, অর্থাৎ তাদের সামনে থাকা অতীতের এবং বর্তমানের যে মানুষদেরকে সুখী, সম্মানিত, সমৃদ্ধশালী, সফল হিসেবে বিবেচনা করা হচ্ছে, তারা কেউই তা হতে চায়নি। গৌতম বুদ্ধ হতে চাননি, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম তা হতে চাননি, তারা নতুন কিছু করতে চেয়েছেন। আইনস্টাইন তা হতে চাননি, তারা নতুন কিছু করতে চেয়েছেন। হকিংস পুরনো সত্যকে, পুরনো থিওরিকে মানতে চাননি, তিনি বিশ্লেষণ করেছেন প্রকৃতি জগৎকে, তাই নতুন তত্ত্ব দিতে পেরেছেন। ফ্রয়েড আগের মানুষ সম্পর্কে যে চিন্তাগুলো করা হতো, মানুষের আচার আচরণকে যেভাবে ব্যাখ্যা করা হতো, উনি একেবারেই অন্যরকম ভাবে সেই ব্যাখ্যার দিকে গেছেন। তার জন্য তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। তাহলে আমরা যদি এই জায়গাগুলো একটু বিশ্লেষণ করতে পারি, আমরা নিজেরা নিজেদের কাছে প্রশ্ন করতে পারি, প্রত্যেকটা মানুষ যারা হতাশাগ্রস্ত, যারা অবদমিত, যারা নিজেদেরকে অপমানিত মনে করছেন, তারা যদি প্রশ্ন করি যে আসলে এই অপমানের জন্য, এই অবদমনের জন্য দায়ী কে? সত্যিই কি সমাজ দায়ী? সত্যিই কি প্রতিষ্ঠান দায়ী? নাকি আমি নিজে দায়ী, যে কিনা আমার এই চোখ দিয়ে, চর্মচক্ষু দিয়ে শুধু বাইরেই তাকাচ্ছি, ভিতরের দিকে, অর্থাৎ আমার যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে দেহ ভাণ্ডের মধ্যে আছে তার ভিতরের চর্চাটা, আমার আধ্যাত্মিকতার চর্চাটা আমি যে করছি না, সেই দিকে যে না তাকানোর জন্য আমি সবসময় ভীত, সন্ত্রস্ত হয়ে থাকছি। যদিও আমি আবার নিজে এটা জানি যে আমি যা কিছু, যতই মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচিয়ে পালিয়ে পালিয়ে চলি না কেন, মৃত্যু আমার জন্য অনিবার্য। তাহলে কেন আমি মৃত্যুকে ভয় পাই? কেন আমি অপমানিত হওয়াকে ভয় পাই?
যদি এই ভয়টা দূর করতে পারি, অর্থাৎ ভয় আমি পাই, এই ভয়ের জন্য প্রতিষ্ঠান, সমাজ, নীতি, আইন, খর্গ ইত্যাদি অনেক কিছুকে আমি দায়ী করতে পারি খুব সহজেই। কিন্তু আমি নিজেকে কখনো যদি দায়ী না করি, নিজের এই মান্যতা নির্ভর যে চরিত্র, একে পরিবর্তন করার জন্য আমার নিজের মধ্যে যদি সাহস সঞ্চয় না করি আমার চিন্তা চর্চার ভিতর দিয়ে, তাহলে কিন্তু আমি সবসময় অবদমিতই থাকবো, অপমানিতই থাকবো, এবং সবসময় বলতে থাকবো যে এই সমাজ, এই পিতৃতান্ত্রিক সমাজ আমাকে এই জায়গায় আনতে বাধ্য করেছে। এবং আমরা আজকাল এই ডিসকোর্সও আলোচনা করছি, পিতৃতান্ত্রিক সমাজ শুধুমাত্র নারীদেরই কষ্ট দেয় না, পুরুষকেও কষ্ট দেয়, তার দায়ভার চাপিয়ে দিয়ে। বিয়ের সময় বলা হয় না, পুরুষকে বলা হয় যে এই যে এনার সব দায় দায়িত্ব সবকিছু এখন আপনার হাতে। কি দায় পড়েছে পুরুষের? সব দায় দিতে হবে তাকে? জন্মসূত্রে এই দায় নেওয়ার জন্য বাধ্য হয়েছে, নাকি ধর্ম তাকে চাপিয়ে দিল, নাকি প্রতিষ্ঠান তাকে চাপিয়ে দিল, না সামাজিক প্রথা তাকে চাপিয়ে দিল? এই প্রশ্ন করার সাহস থাকতে হবে। তাহলে ওই যে কেন ভয় পাই, এই কেনটা হচ্ছে আমি নিজে, আমার কারণে আমি ভয় পাই। আর এই যে আমার কারণে আমি ভয় পাই, এই কারণে ভয় নামক একটি কারণ সৃষ্টি হয়, যা কিনা আমাকে প্রতিটি পা ফেলতে, প্রতিটি কথা বলতে সবসময় থামিয়ে দেয়। ধন্যবাদ শিবুল, অনেক বেশি বললাম। ধন্যবাদ শান্ত ভাই, খুবই সুন্দর। মানে খুব, আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কথা। সুন্দর আলোচনা হচ্ছে। আপু, আপনার কাছে আসতে জানতে চাচ্ছি যে এই যে আমাদের ভয়, সংশয়, এবং সেখান থেকে আপনি বলছিলেন যে সেখান থেকে আমাদের ডিপ্রেশন হতে পারে, সেখানে এই অপমানিত বোধ থেকে নানান ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, এর আগে আপনি আলোচনা করছিলেন। তো এই অবস্থা থেকে আসলে উত্তরণের উপায়টা কি? বিশেষ করে আমি যদি আপনার আগের কথা আলোচনাতেই আসি যে বিশেষ করে আমি যদি বলি নারীদের কথা, যারা নির্যাতিত হচ্ছে, কিন্তু ধরেন আহ পরিবারের চাপ বলেন, সমাজের চাপ বলেন, সেই চাপের জন্য তারা সেই খাঁচাটা থেকে বের হতে পারছে না। সে চাচ্ছে বের হতে, কিন্তু বের হতে পারছে না। আহ, সে চাচ্ছে বলতে, কিন্তু কাউকে বলতে পারছে না। হ্যাঁ, এই অবস্থা থেকে সে কিভাবে উত্তরণ করতে পারে? আমি নারীদের কথা বললাম, কিন্তু আমি আসলে ওভারঅল যে মানুষ আসলে কি করে ওভারকাম করতে পারে এই ফিয়ার, এই ভয় বা এই ডিপ্রেশন, যেটাই বলি না কেন। আমার মনে হয় শান্ত ভাই অনেক কথাই বলেছেন, সেখান থেকে উনি একটা জরুরি কথা বলেছেন যে আসলে আমি ভয় পাই কিন্তু আমার নিজের কারণে, যে ভয়টা কিন্তু আমার নিজের ভিতরে আসে। আহ আমার সমাজ আমাকে নিয়ম কানুন শিখিয়ে দিয়েছে, কিন্তু সেটাকে আমাকে মানতেই হবে, না মানলে যে একটা সমস্যা ঘটে যাবে, এই চিন্তাটা কিন্তু আমার। এবং এই চিন্তাটা থেকে বের হয়ে আসার জন্য একটু সাহস লাগে, এটাও কিন্তু ভাইয়া বলেছে যে আমি যদি এই প্রথাটাকে ভাঙতে চাই বা প্রশ্ন করতে চাই, কেন আমি একজন মেয়ে হয়ে আমি গিটার শিখতে পারবো না, বা কেন হচ্ছে আমি ছেলে বলে আমাকে এই বয়সে কাজটা, এই চাকরিটা পেতেই হবে, বা কেন একটা মেয়ে, আমার ওয়াইফ, তার সব দায়িত্ব আমাকেই নিতে হবে। এই প্রশ্নগুলো করার একটা সাহস তৈরি করতে হবে প্রথমত। এবং তার আগে আমরা যেটা করি, আমাদের প্র্যাকটিসে যেটা করি, আমরা আসলে ব্যক্তিকে আসলে তার আয়নাটা দেখাই আসলে, যে আপনি যে এতগুলো বছর আপনি যে সমাজের নিয়ম কানুন মেনে চললেন, বা সবার কথা শুনে চললেন, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করলেন, আপনি কি পেলেন আসলে? দিন শেষে আপনার কাছে কি মনে হয় আপনি কি পেলেন? আপনি আপনার জীবন নিয়ে কতটা সন্তুষ্ট বা কতটা তৃপ্ত? আপনি আপনার অতৃপ্তি গুলো নিয়ে কি কখনো ভাবেন যে সমাজের কথা চিন্তা করে বা পরিবারের কথা চিন্তা করে আমি এই কাজগুলো করিনি, আমি করতে পারতাম? আজকে আমি যদি হাউস ওয়াইফ না হতাম, একজন আহ ডাক্তার হতে পারতাম, বা আমি একজন শিক্ষিকা হতে পারতাম, বা আমার ক্যারিয়ার থাকতো, আমার একটা প্রফেশন থাকতো, একটা পরিচয় থাকতো। সেটা এখন নাই। আজকে আমি যদি সমাজ চাপে পড়ে বিসিএস ক্যাডার না হতাম, তাহলে আমি একটা কবি হতে পারতাম, একজন সাহিত্যিক হতে পারতাম। আপনি এতগুলো বছর এত কিছু করে আপনি কি পেলেন আর কি হারালেন? এই প্রশ্নটা কিন্তু আমরা যখন আমাদের ক্লায়েন্টদেরকে করি, তারা বুঝতে পারে আসলে যে আহ সমাজের কথা মেনে চলে তাদের আসলে নিজের ভিতরে তারা কত কিছু হারিয়েছে, তাদের কত সম্ভাবনাময় জীবন ছিল, কত তাদের ভিতরে কত স্কিল বা কোয়ালিটি ছিল, যেগুলো তারা আসলে বিকশিত করতে পারেনি। কত স্বপ্ন তাদের পূরণ পূরণ করা হয়ে ওঠেনি আসলে বিভিন্ন কারণে। তো এই প্রশ্নটা কিন্তু ওদের ভিতরে একটা বোধের জন্ম দেয় আসলে, যে
যে আমি আসলে কার জন্য বেঁচে আছি বা কেন বেঁচে আছি। আমি কি অন্যের জন্য বেঁচে আছি নাকি আমি আমার জন্য বেঁচে আছি? আমার জীবনের গল্পটা কে লিখছে? কাকে আমি দিয়েছি কলমটা লেখার জন্য আমার গল্পটা? আমার জীবনের গল্প কি আমার লেখা উচিত নয়? এই প্রশ্নটা আসলে করতে হবে নিজেকে, এবং সেই জায়গা থেকে শুরু করতে হবে আসলে সেলফ কেয়ার দিয়ে। আমরা সবাই আগে আমরা এটা তাদেরকে রিয়েলাইজ করাই যে তারা আসলে এতদিন ধরে কি করছেন এবং তারা ওটা করে কি পাচ্ছেন আসলে, এটা তাদেরকে প্রশ্ন করি। এবং এরপর তাদেরকে আমরা বলি যে আপনি আপনার জন্য কিছু করতে পারেন, করতে পারলে সেটা কি? ছোট একটা কাজ থেকে শুরু করেন যেটা আপনি আপনার জন্য করতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় কথা, যে আমি সেলফ কেয়ারের জন্য এটা করি। হ্যাঁ, আমি সারাদিন অফিসে কাজ করি, অফিসের বসের কথা শুনি, বাসায় এসে আমি আহ অন্যান্য সবার কথা শুনেছি না, কিন্তু আমি রাত 1টার সময় আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আমি আমার জন্য একটা বই পড়ি, 10 মিনিট জন্য একটা গান শুনি। সময়টা আমার, সময়টা আমি কারো কথা শুনছি না। সবাই যদি আমাকে কেউ কিছু বলে, কিছু করতে বলে, আমি সেটা করছি না, ওটা আমার সময়, এখানে আমি আছি। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কাজ আমরা করতে বলি, সেটা হচ্ছে যে আমরা না বলতে শিখি। কারণ এটা যখন আমরা রিয়েলাইজ করি যে আমরা এতকাল কাউকে না বলিনি, আমার শাশুড়ি যা বলেছে বা বস যা বলেছে বা সমাজ যে নিয়মগুলো আমাদেরকে করতে শিখিয়েছে, আমরা কখনো সেটাকে প্রশ্ন করিনি বা সেটাকে আমরা না বলিনি। এটা করতে করতে কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে, আমরা সব সময় আহ সবাই যে আমাকে যে হ্যাঁ বোধক উত্তর দিই, যে হ্যাঁ করে দিচ্ছি, হয়ে যাবে, আমি কালকেই করে দিব, এখনই করে দেবো। এটা করতে করতে আমি কিন্তু চিন্তা করি না যে আসলে আমি এখানে লুজার হচ্ছি। আমি আমার সেলফ কেয়ার সময়টা বাদ দিয়ে বা আমি আমার পছন্দের একটা কাজ না করে আমি ওকে হ্যাপি করার জন্য এই কাজটা করলাম বা এই জিনিসটা এই সময়টা আমি দিলাম, সেই জায়গা থেকে কিন্তু আর প্র্যাকটিসে আমাদের চলে যায়। আমাদের মধ্যে অন্যকে হ্যাপি করার ইচ্ছাটা চলে আসে আগে, নিজের সুখ সুবিধা চিন্তা করার কথা আমাদের মধ্যে আসে। তো আমরা কিন্তু ধীরে ধীরে আমরা ওদেরকে না বলতে শিখাই, এমন ভাবে না বলতে শিখাই যাতে করে আমাদের সম্পর্কটা সুন্দর থাকে, সম্পর্কটা বাজে হয়ে যায় না বা ঝগড়া হয় না, কিন্তু আবার এখানে আমার ইচ্ছাটার কথা আমরা পরিষ্কার করে আমরা বলতে পারি এবং পূরণ করতে পারি। এই জায়গাটা আমরা এই ব্যালেন্সটা করাটা এখানে জরুরি, যে মানে যেখানে আমাদের আমাদের সম্পর্কটা যাকে আমরা খুশি করি, আবার আমার নিজের সুখ সুবিধাও কিন্তু এখানে জরুরি। এই ব্যালেন্সটা ঠিক করে আমরা আসলে না বলতে শিখাই। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সবার আগে যেটা করা দরকার এত কিছু করার আগে, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসি, যে আমি আমিও কিন্তু ইম্পর্টেন্ট। এই সমাজ যে তৈরি হয়েছে আমার মতো মানুষ দ্বারাই, তো এক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট রোল, আমার কাছে আমি ইম্পর্টেন্ট। আমার ইম্পর্টেন্সটা আসলে বুঝতে হবে এবং নিজেকে ভালোবাসতে চেষ্টা করতে হবে, যে আমি সবাইকে সুখী রাখছি কিন্তু আমি আমার জন্য কি করছি, এটা জানতে হবে আসলে। নিজেকে ভালোবাসা, সেলফ কেয়ার, এবং এটা একটু ব্যালেন্স করে চলা, যে আসলে অন্যকে আমরা সবসময় আঘাত করে না বলতে হবে তা না, অন্যকে আমরা বুঝিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে কিন্তু না বলতে পারি, না বলে আমরা কিন্তু নিজের সুখ সুবিধা চিন্তা করতে পারি। ধন্যবাদ। আপা খুব সুন্দর কথা বললেন যে নিজেকে ভাবা, নিজের কথা ভাবা বা নিজেকে ভালো রাখা, কিন্তু আমরা আসলে অধিকাংশ সময় নিজেকে ভালো রাখতে পারি না। সবসময় আমরা চিন্তা করি যে আমরা অন্যকে কিভাবে খুশি করব, এবং অন্যকে খুশি করতে গিয়ে না তো আমরা নিজেরা খুশি হতে পারি, না তো আমরা অন্যকে খুশি করতে পারি। আসলে সাথে ভাই আমি আসছি শেষ প্রশ্নে, আমাদের সময় একেবারে কম। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এই যে উম, ঠিক ভুলের নিয়ম আমরা তৈরি করেছি এবং এই ঠিক ভুলের মাঝখানে আমরা আসলে পিষ্ট হচ্ছি, এই ঠিক ভুলকে আপনি ঠিক কিভাবে বিশ্লেষণ করবেন? আহ যে যদি বলি সামাজিক গবেষক হিসাবে বলেন, কথা সাহিত্যিক হিসাবে বলেন, বা একজন মানুষ হিসেবেই বলেন, যে এই ঠিক ভুলের নিয়মকে বা এই যে অপ- নিয়মের মধ্যে আমাদের পিষ্ট হওয়াকে, এটাকে আপনি ঠিক কিভাবে বিশ্লেষণ করবেন? কেন আমরা অন্যের কথা শুনি, বা বা অথবা আমরা কেন অন্যের কথা, অন্যকে নিয়ে সমালোচনা করি নিজেকে বা শান্ত ভাই? প্রথম কথা হলো যে সত্যি তাই, আমি যদি অপরের সন্তুষ্টির ভেতরে নিজের সুখ খুঁজে পাই, তাহলে
কোনোদিনও আমি নির্ধারণ করতে পারবো না কোনটা ঠিক আর কোনটা ভুল। কেননা ঠিক কিংবা ভুল এটা অনেক আপেক্ষিক ব্যাপার। আপনারা জানেন যে লালন তার গানে বলেছিলেন, তিব্বত নিয়ম অনুসারে এক নারী বহু পতি ধরে, এই দেশেতে হলে পরে ব্যভিচারীর দণ্ড দেয়। তিব্বতে বহু পতি ধরাটা ঠিক, আর এই দেশে বহু পতি ধরাটা ব্যভিচারী অর্থাৎ ভুল। আপনি ঠিক এবং ভুল কিভাবে নির্ধারণ করবেন? কনটেক্সট দিয়ে। এই নির্ধারণ করার পদ্ধতি কিন্তু বাংলার লোকায়ত সংস্কৃতির মধ্যে অত্যন্ত জীবন্তভাবে বিরাজমান। আমরা যদি আমাদের বাউল সম্প্রদায়ের দিকে তাকাই, বাউল হতে গেলে প্রথমত তারা দিক নির্দেশনা দেয়, কয়েকটা জিনিস ত্যাগ করতে হবে। একটা হচ্ছে পার্থিব মোহ। এর আগে যেমন আমি দুটো জিনিস বললাম, সম্পদ এবং ক্ষমতা, আর একটা বড় মোহ কথা সাধুরা কিন্তু বলে থাকে, সেটা হচ্ছে প্রেমের মোহ, যেটাকে আমরা বলি প্যাশন। আমরা কিসের কিসের প্রেমের মোহে থাকি? আমাদের পার্টনারের প্রেমের মোহে থাকি, দেশের প্রেমের মোহে থাকি, প্রকৃতির সৌন্দর্যের প্রেমের মোহে থাকি, সন্তানের প্রেমের মোহে থাকি। কিন্তু এই মোহগুলো যখন আমি ত্যাগ করতে পারবো, আমি এলিমিনেটেড হতে পারবো, তখন আমি কিন্তু মুক্ত। তখন ভুল এবং ঠিকের ঊর্ধ্বে আমি চলে যাই। কারণ ভুল এবং ঠিক আপনি স্পেসিফিক্যালি কোথাও ডিফাইন করে দিতে পারবেন না। যেটা গণতন্ত্রে ভুল সেটা সমাজতন্ত্রে ঠিক, যেটা সমাজতন্ত্রে ঠিক সেটা ফ্যাসিজমে ভুল, যেটা ফ্যাসিজমে ভুল সেটা স্পিরিচুয়াল জগতে অর্থাৎ লোকায়ত ধর্মের জগতে সেটা আবার ভুল। সুতরাং ঠিক এবং ভুল নির্ধারণ করতে হবে ব্যক্তিকে, এবং ওই ব্যক্তিকে ঘিরে গড়ে ওঠা যে গণ্ডি, সেই গণ্ডিকে নিজের জায়গায় প্রভাবিত করার ক্ষমতাও আপনার মধ্যে থাকতে হবে। সেই প্রভাবিত করা এবং সেই ভুল এবং ঠিক নির্ধারণ করার চর্চাটা আমাদের লোকায়ত মানুষেরা কিন্তু করে থাকেন, সাধনা করেন তারা। যেমন একটা কথা বলা হয়ে থাকে, মানুষ হচ্ছে তাই যা সে খায়। আপনি চিন্তা করে দেখেন আমরা কি কি খাই। যে খাবারগুলো না খেলেও আমরা বেঁচে থাকতে পারবো সেগুলোও আমরা খাই। আবার যে খাবারগুলো না খেলে আমরা অনেক রোগ ব্যাধি জরায় আক্রান্ত হতে পারবো, অর্থাৎ ওই যে সংশয়, সংশয় মানে আমি বলতে চাচ্ছি বিনাশ, বিনাশের দিকে আমাদের যেতে হবে, সেগুলো কিন্তু আমরা পরিত্যাগ করি না সব। এই যে কি গ্রহণ করব আর কি বর্জন করব, এই সিদ্ধান্ত যখন আমি নিতে পারবো, তখন আমি নিজেই ঠিক করতে পারবো কোনটা ভুল আর কোনটা ঠিক। এই ভুল এবং ঠিক যখন বাইরের কোনো ব্যক্তি, বাইরের কোনো প্রতিষ্ঠান, বাইরের কোনো কনসেপশন দ্বারা আমার মধ্যে নির্ধারিত হয়, ততক্ষণ পর্যন্ত আমি কোনোদিন ভুল থেকে বেরোতে পারবো না, ঠিক থেকেও বেরোতে পারবো না। অর্থাৎ আমি যদি বলি যে এই হচ্ছে ঠিক, যেমন এখন বাংলাদেশে বা এই ভূখণ্ডে অন্ধকার অর্থাৎ রাত, সূর্য এখানে অস্ত গেছে, এটা ঠিক। আমি যদি বলি যে না এটা ঠিক না, এটা আপনার ভৌগোলিকতার সাপেক্ষে আপেক্ষিক অবস্থান। ঠিক তো এটাই যে এখান থেকে 2 ঘন্টা আলোকবর্ষ দূরের আফগানিস্তানে এখন পর্যন্ত আলো আছে, ইরানে এখনো আলো আছে, আর পশ্চিমে যদি বলেন কোথাও কোথাও এখন দুপুর। সুতরাং কোনটা যে ঠিক এটা নির্ধারণ করা খুবই মুশকিল। ওই আমি বলছিলাম আমরা চোখ দিয়ে যা দেখি তাই বিশ্বাস করি। আমেরিকায় প্রবাদে বলা হয়, এটা ইউরোপের অনেক দেশে এই প্রবাদটা আছে যে সিইং ইজ বিলিভিং, অর্থাৎ যা আপনি দেখবেন তাই সত্য, এর বাইরে কিছু নেই। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ এবং আইনস্টাইন এই বিষয়টি নিয়ে ব্যাপক তর্ক করেছিলেন। আইনস্টাইন জিজ্ঞেস করেছিলেন, এই যে ঘরে আমরা বসে আছি, এই ঘরে কিছু আসবাবপত্র আছে, আমরা যখন আমাদের আলাপ শেষ করে এই ঘর থেকে উঠে চলে যাব, এই আসবাবপত্রগুলো অস্তিত্বহীন হয়ে পড়বে, থাকবে না। কারণ আমি তখন যেখানে থাকবো, সামনে আমার যা কিছু থাকবে, যে মানুষগুলো থাকবে, তারা তখন সত্য, এগুলো তখন স্বপ্ন। রবীন্দ্রনাথ বলেছিলেন যে আপনার ধারণাটা ঠিক না, আমি এগুলোকে বহন করে নিয়ে যাব। আপনার সঙ্গে যে আলাপ আমার হলো,
সেই আলাপের এসেন্স আমি বহন করব, আপনার মুখটাকে আমি বহন করব, সেটা স্বপ্নের মতো মনে হলেও সেটাও কম সত্য নয়। সেজন্য তো তিনি গান লিখেছিলেন, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। তো যদি আমি সমস্ত ভুল এবং ঠিকের কনসেপশন গুলোকে প্রশ্ন করি এবং এই প্রশ্নের উত্তর পাই বা না পাই, উত্তর পাওয়ার প্রক্রিয়ার ভেতরে ঢুকি, সেই প্রক্রিয়ায় ঢোকার পদ্ধতিগুলো আমার নিজের দেহচর্চা, আমার নিজের খাদ্য নিয়ন্ত্রণ, আমার নিজের মোহ নিয়ন্ত্রণ ইত্যাদির ভেতর দিয়ে আমি যদি আমার অবস্থানে পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমি ঠিক করতে পারবো কোনটা ভুল এবং কোনটা ঠিক। কিন্তু আমি চাপিয়ে দিতে পারবো না আর কারো উপরে যে দেখো আমি মনে করি এটা ভুল, সুতরাং এটা ভুল, আর আমি মনে করি এটা ঠিক, সুতরাং তোমারও এটা মেনে নেওয়া উচিত, এটা ঠিক। ঠিক এই প্রবণতা থেকে যতক্ষণ না প্রতিটি মানুষ বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ভুল এবং ঠিকের সমাধান কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। বহু আগে হেগেল এবং দেকার্ত, ওই দুইটা বুজুর্গ লোক এই কথাগুলো বলে গেছেন। আমি আসলে নিজের খুব কথা বললাম, ব্যাপারটা এরকম নয়, কিন্তু এই প্রমাণিত কথাগুলো, এই সাক্ষ্যগুলো মানুষ পালন করে, মানুষ পালন করেছে পুঁজির স্বপ্নে বিভোর হওয়ার রাষ্ট্রীয় প্রবৃদ্ধি বৃদ্ধির নীতি। রাষ্ট্রের প্রবৃদ্ধি বৃদ্ধি করতে হবে, সুতরাং ব্যক্তি মানুষের উপর চাপ আছে, তোমার রোজগার বাড়াতে হবে, তুমি এন্টারপ্রেনার হও, তুমি এ হও সে হও, বিদেশ চলে যাও, হ্যান করো ত্যান করো, কিন্তু তোমার আত্মিক উন্নতি সাধন করো না। অথচ মানুষকে এই কথা স্মরণ করিয়ে দেওয়া হয় না, তুমি তো মৃত্যুবরণ করবে, তুমি নশ্বর, তারপর কি হবে? তুমি যে সম্পদ অর্জন করলে, যে পুঁজি অর্জন করলে, এই যে এত বড় বড় অবকাঠামো গড়ে তুললে, এসবের মূল্য কি? একটা নশ্বর জীব হিসেবে এই প্রশ্ন কি তুমি করো? তুমি যে এত প্রাণী হত্যা করো, প্রাকৃতিক সম্পদ তুমি এত যে নষ্ট করো, এগুলো কি তোমার উপর কখনোই প্রতিশোধ নেবে না? ধন্যবাদ শিমুল। সুন্দর সুন্দর আলোচনা শান্ত ভাই। তো খুবই ভালো লাগলো আপনার আলোচনা। আমি একদম একদম শেষে চলে আসছি, আর এই প্রশ্ন দিয়ে আমি শেষ করব আজকের আলোচনাটা। মাধুরীমা আপা, আহ, কি করে আসলে নিজেকে ভালো রাখা যায়, কিভাবে আমরা ভালো রাখতে পারবো এই এই পারিপার্শ্বিক চাপ থেকে? আপনি নিজেকে সুস্থ রাখা, নিজেকে ভালো রাখার কথা বলছিলেন, কিভাবে আমি সেই মানে সুখের চাবিকাঠিটা কি? হ্যাঁ, আমি আমি বলবো। জাস্ট কয়েকটা পয়েন্ট হ্যাঁ, আচ্ছা, কি আপা বলুন, তারপরে শান্ত ভাই আপনার কাছে। আমি জাস্ট দু তিনটা পয়েন্ট বলে ছেড়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে অ্যাপ্রুভালটা, মানে আমরা অন্যের কাছে যাচ্ছি, অন্যের কাছে আমরা অ্যাপ্রুভাল চাচ্ছি, সেই অ্যাপ্রুভালটা যদি আমি আমাকে দিই, যে আমি যদি আজকে একটা কাজ করি, আমার কাছে মনে হচ্ছে কাজটা ভালো হয়েছে, আমি যদি আমাকে বলি যে হ্যাঁ ভেরি গুড আমি এটা করেছি, হ্যাঁ এই অ্যাপ্রুভালটা যদি আমি আমাকে দিই, আমি আমার ক্লায়েন্টদেরকে বলি যে একটা বক্স বানাতে, সেই বক্সের মধ্যে লেখা আমি লিখতে বলি ওয়াই আই লাভ মাইসেলফ, আমি কেন আমাকে ভালোবাসি। আমি যদি একটা ভিখারিকে একদিন 2 টাকা দিই, এটা মানে কি আমি একজন দয়ালু মানুষ, একজন কাইন্ড মানুষ। সেটাও যদি আমি ওই বক্সের একটা ছোট কাগজে লিখে ফেলে দিই যে আমি এই জন্য আমাকে ভালোবাসি, আহ আমার এই একটা গুণ আছে, মানুষকে হেল্প করি, সেবা করি, তো এই অ্যাপ্রুভালটা আমাকে অন্যের কাছ থেকে চাইতে হবে না, কেউ আমাকে দিবে না, এটা আমি আমাকে দিচ্ছি। আর এটা একটা কথা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নিজেকে ভালোবাসা, নিজের জন্য কিছু করা, নিজের একটা সময় রাখা, এই সময়টা আমি কারো ওয়াইফ না, কারো হাজবেন্ড না, কোনো অফিসের এমপ্লয়ি না, ইভেন কারো মা বাবা না, সময়টা আমার। হ্যাঁ, ওই সময়টা আমি গল্পের বই পড়বো, আমি গান শুনবো, আমি মুভি দেখবো, ওই সময়টা একান্তই আমার। এই জায়গাটা থেকে কিন্তু আমি একটা আমার জীবনের প্রতি আমার ওনারশিপ, এটা আমি রিয়েলাইজ করতে পারি, জীবনটা এট দি এন্ড অফ দ্য ডে আমার। সবচেয়ে বড় কথা, আমি আমার ক্লায়েন্টদেরকে প্রায় জিজ্ঞেস করি যে আপনার যদি একটা গাড়ি থাকে, সেই গাড়িটা কে চালাবে? ক্লায়েন্টরা ম্যাক্সিমাম সময় বলে ড্রাইভার চালাবে। আমি বলি ড্রাইভার চালাবেন তো, তাহলে তো আপনি যদি ঘুরতে যেতে চান, তখন তো ড্রাইভার যদি না আসে, অ্যাক্সিডেন্ট থাকে, তখন কিভাবে যাবে? তো সেই জায়গা থেকে তখন ক্লায়েন্টরা বুঝতে পারে যে জীবনটা যেহেতু আমার, জীবন যদি গাড়ির মতো হয়, আমার যদি জীবনটা হয়, আমি আমার জীবনটা আমি চালাবো, আমার ড্রাইভারের সিটে আমি বসবো, গাড়ির স্টিয়ারিংটা আমার থাকতে হবে। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে ভালো থাকা যাবে সময়। অসংখ্য ধন্যবাদ। যে আপা, শান্ত ভাই, কিভাবে নিজেকে ভালো রাখা, সুখের চাবিকাঠি? আমার ঘরেরও চাবি পরেরও হাতে। এই যে ঘরেরও চাবি পরেরও হাতে, পরের হাত থেকে চাবিটা নিজের হাতে নিয়ে নিতে হবে। তো ওই যে আজকাল বলা হয়
যে দাস প্রথা উঠে গেছে, কিন্তু আধুনিক দাসত্ব বলে একটা প্রথা খুব গোপনে আমাদের মধ্যে হাজির আছে। সেই দাসত্ব কার কার? শুধুমাত্র ক্ষমতাশালী ব্যক্তির বা পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোর দাসত্ব কিন্তু নয়। এই দাসত্ব কতগুলো ধারণারও। তো যদি আমি সত্যি সত্যি মনে করি, অর্থাৎ আমরা যা বলি কিন্তু বিশ্বাস করি না সবসময়। আমরা বলি যে দাস প্রথা ভালো না, দুটো জায়গায় ভালো না। আমিও কাউকে, ওই যে বললাম, আমার ঠিক অন্য কারো উপর চাপিয়ে যেমন দিতে গেলে আমি নিজেই অসুখী হব, আমার ভুলটাও অন্য কাউকে ভুল হিসেবে মেনে নিতে বাধ্য করতে গেলে আমি নিজেও অসুখী হব। ঠিক সেরকম আমি যখন এই সমস্ত প্রচলিত ধারণা, প্রথাগত ভয়, the bogus boo who has the lots of weapons but cannot harm anybody else, এইটাকে যদি আমি এদের হাত থেকে চাবিটাকে নিয়ে নিজের হৃদয়ের কপাট, দিলের কপাট খুলতে পারি এবং বলতে পারি যে আমি কোনো প্রতিষ্ঠানের দাস নই, আমি কোনো প্রতিষ্ঠিত পূর্বতন ধারণার দাস নই, আমি এই যে পৃথিবীতে আমি জন্মগ্রহণ করলাম। কাউকে যদি প্রশ্ন করা হয়, মিল্টন প্যারাডাইস লস্টে প্রশ্ন করেছিলেন, স্যাটানকে বলা হলো যে তুমি আল্লাহর কথা মেনে নিলেই তো পারতা, এইরকম তোমাকে এখন নরকে যেতে হচ্ছে। বললো যে কি বলো, এই স্বর্গে তো আমাকে দাস হয়ে থাকবে, শুধুমাত্র তার ইবাদত করতে হচ্ছিল। আমি নরকে যাব, আমি তো রাজা হব, কারণ মানুষ বুঝতেই পারবে না আমি তার ভিতর থেকে তাকে নিয়ন্ত্রণ করব। এই ক্ষমতা তো আমার হলো, তো আমি কেন না আমার নিজের রাজা হই? আমার ভিতরেই তো শয়তান, সাধু, আল্লাহ সবকিছু বসবাস করে, কিন্তু নিরাকার। তাহলে আমার ভিতরে ওই সমস্ত মোহগুলোকে আমি টিপে যদি শুধুমাত্র আমার আল্লাহকে আমি ভিতরে জাগিয়ে তুলতে পারি, এবং আমি যদি জানি আমি যাই করছি না কেন আমি নিজে তো জানি, তো এই মোহ থেকে দূরে থাকা এবং সমস্ত রকমের দাসত্ব থেকে নিজেকে যদি আমি সরিয়ে নিতে পারি, অর্থাৎ আমার ঘরের চাবিটি পরের হাত থেকে যদি আমার নিজের হাতে নিতে পারি, তাহলে আমি সুখী। আর এর বাইরে আমি যতই হাসি হাসি সুখী সুখী ভাব করি না কেন, যতই আমি দুঃখে গান গাই না কেন, সবাই তো সুখী হতে চায়, কেউ হতে চায়, কেউ হয় না, আমার সুখ হবে না। কারণ সুখ এমন একটা জিনিস যা সন্তুষ্টির উপর নির্ভর করে। আমি কি আমার অবস্থান নিয়ে সন্তুষ্ট? যদি সন্তুষ্ট হই, ওই সন্তুষ্টিটাই হচ্ছে চাবি, দ্য স্যাটিসফ্যাকশন, হ্যাপিনেস। ফ্রান্সিস বেকন এই নিয়ে একটা সুন্দর 1 পৃষ্ঠার প্রবন্ধ লিখেছেন। এটা পড়লেও আমরা বুঝতে পারবো যে সুখের সমস্ত নিয়ন্তা আমি নিজে, উপরের কেউ না, বাইরের কোনো ঈশ্বর নয়, আমি নিজেই আমার নিয়ন্তা। এবং এই নিয়ন্তাকে অনেক রকমের সম্পর্ক, অনেক রকমের মোহ, অনেক রকমের আধিপত্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তা থেকে নিজেকে সরিয়ে নিয়ে গুহায় ঢুকে পড়া, নিজের গুহায়, এটা ফিজিক্যাল গুহা না, চিন্তার গুহায়, তাহলেই আমি সুখী। ধন্যবাদ শিবু। অসংখ্য ধন্যবাদ আপা এবং শান্ত ভাই দুজনকে খুবই সুন্দর আলোচনার জন্য এবং খুবই প্রাণবন্ত আলোচনার জন্য। আমি আসলে খুবই মুগ্ধ হয়ে আপনাদের আলোচনা শুনছিলাম। আমরা শেষ করছি আজকের আলোচনা। শেষ করার আগে সবাইকে বলবো, নিজের সুখের চাবিকাঠি নিজের হাতে নিন, কাছ থেকে অন্যের কাছে নিজের সুখের চাবিকাঠি দিয়ে রাখেন না। আপনি সুখী হন এবং নিজেকে ভালো রাখুন। নিজে ভালো থাকলে অন্যকেও সুখী রাখতে পারবেন। আগামী সপ্তাহে আমরা আসছি আমাদের প্রথম নারীবাদী বৈঠকের আলোচনা নিয়ে। আগামী 19 তারিখ সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন মাধুরী ম্যাম।